ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। सर्वेभ्यः नमो नमः। সকলকে নমস্কার। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, নমস্কার। সর্বে কথম শান্তি। সকলে কেমন আছেন আপনারা? अस्तु, धन्यवादः सर्वेषां। তাহলে আহমপি কুশলম अस्ति। আমি ভালো আছি। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জুয়েল চন্দ্র রায়। আমি বেদান্ত শিক্ষা কার্যক্রমের একজন শিক্ষক, দপ্তর সম্পাদক। পেশাগতভাবে আমি একজন উপসহকারী প্রকৌশলী, রাজশাহীতে থাকি। আর আমার বাসা নীলফামারী জেলায়। বর্তমানে আমি নীলফামারীতে আছি, বাড়িতে আসছি। তো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সপ্তমী বিভক্তি। আপনাদের বিগত ক্লাসগুলোতে প্রথমা বিভক্তি থেকে শুরু করি ষষ্ঠী বিভক্তি পর্যন্ত পড়ানো হয়েছে। কিভাবে পড়ানো হয়েছে আমি সেটা জানি না। আপনাদেরকে তো কারক পড়ানো হয়নি না? আচ্ছা, শুধুমাত্র বিভক্তিগুলো পড়িয়েছে। শব্দরূপ সম্পর্কে ধারণা দিয়েছে তো? আচ্ছা, তাহলেই হবে। তাহলে আজকে আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখব। আমি পিডিএফটা শেয়ার করি। আচ্ছা, সকলে আমার পিডিএফ দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে দেখুন, এখানে আমরা বাংলা ব্যাকরণে সপ্তমী বিভক্তি পড়েছি। এ অতে আতে এরকম রূপ হয়, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে একটু ভিন্নতাটা কোথায়? সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের শব্দ আছে লিঙ্গভিত্তিক, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আকারান্ত, ইকারান্ত, ক্লিবলিঙ্গ, আবার রস্যকারান্ত, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রূপ হয় সপ্তমী বিভক্তিতে। তো সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে দেখুন, অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ দেয়া আছে ফল শব্দ। তো ফল শব্দের আমরা শেষের দিকে দেখব নীল রঙে যেটা দেয়া আছে সপ্তমী বিভক্তি। আপনাদেরকে তো প্রথমা বিভক্তি থেকে ষষ্ঠী বিভক্তি পর্যন্ত পড়ানো হয়েছে, এগুলো সম্পর্কে ধারণা আছে। এখন সপ্তমী বিভক্তির রূপগুলো দেখুন। যখন আমরা অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ নিব, তার রূপগুলো এরকমভাবে হবে। ফল শব্দে সপ্তমী বিভক্তির এক বচনে হবে ফলে, দ্বিবচনে হবে ফলায়োহ, বহু বচনে হবে ফলেষু। আর এখানে অনুরূপ শব্দ দেয়া আছে, অর্থাৎ অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দের মতো করে বন, নয়ন, পুস্তক, মিত্র, সুখ, দুঃখ ইত্যাদি। এগুলো সবগুলোই অকারান্ত নপুংসকলিঙ্গ অর্থাৎ ক্লিবলিঙ্গ শব্দ। তো এই যে অকারান্ত নপুংসকলিঙ্গ বা ক্লিবলিঙ্গ শব্দের রূপগুলো সপ্তমী বিভক্তিতে কীরকম হবে
এই ফল শব্দটার মতো করে হবে। তো যদি আমরা বন শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, বন শব্দটিও অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, তাহলে কি রকম রূপ হবে একজন আমাকে বলুন দেখি। ঠিক, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারা আমি একজনকে করে বলবো, সবাই বললে সমস্যা হবে একসাথে। ঠিক আছে, আর একজন হচ্ছে আমি একজনকে আইডেন্টিফাই করে দিই, তাহলে সুবিধা হবে। সবাই একসাথে বললে সমস্যা হবে। আচ্ছা, প্রথমে আছে প্রদীপ মহারাজ, আপনি বলুন দেখি মিত্র শব্দে কিরকম রূপ হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বাকি শব্দগুলো একই রকম হবে। পুস্তক থাকলে পুস্তকে, পুস্তকায়ুঃ, পুস্তকেষু, ঠিক আছে, এরকমভাবে রূপ হবে। অর্থাৎ যত রকমের অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ আছে সবগুলো রূপই এরকমভাবে রূপগুলো হবে সপ্তমী বিভক্তিতে। ঠিক আছে, এখন আমরা এই, আচ্ছা আপনারা মিউট করুন সকলে, প্রয়োজন ছাড়া আনমিউট করবেন না। এখন দেখুন অকারান্ত পুংলিঙ্গ শব্দ। অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এখানে নর শব্দের উদাহরণ দেওয়া আছে। তো নর শব্দে সপ্তমী বিভক্তিতে রূপগুলো কীরকম হয় দেখুন। এখানে সপ্তমী বিভক্তির এক বচনে আছে নরে, দ্বিবচনে নারায়ুঃ, বহুবচনে নারেষু। আর উদাহরণ হিসেবে বা অনুরূপ শব্দ দেওয়া আছে আজা, বৃক্ষা, অনাল, কণ্ঠা, কর্ণা, আলাইয়া, সূর্যা, চন্দ্রা ইত্যাদি। ঠিক আছে, এগুলো সবগুলোই অকারান্ত পুংলিঙ্গ শব্দ। একটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে তৃতীয়া বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত রূপগুলো সব একই রকম। শুধুমাত্র প্রথমা বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তিতে একটু পার্থক্য, তাছাড়া তৃতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং অকারান্ত নপুংসকলিঙ্গের শব্দের রূপগুলো একই রকম। দেখুন এখানে আমরা ফল শব্দে পড়েছি সপ্তমী বিভক্তির এক বচনে ফলে, দ্বিবচনে ফলাইয়ুঃ, বহুবচনে ফলেষু। একই রকম ভাবেন অকারান্ত পুংলিঙ্গ শব্দ নারা শব্দের ক্ষেত্রে সপ্তমী বিভক্তির এক বচনে নারে, দ্বিবচনে নারায়ুঃ, বহুবচনে নারেষু। ঠিক আছে, আচ্ছা আপনারা এখন প্রণয় গোস্বামী মহোদয়, আপনি এই যে এখানে সূর্যা এই শব্দটিতে সপ্তমী বিভক্তির প্রয়োগ করুন দেখি কীরকম রূপ হয়। উচ্চারণটা ঠিকভাবে বলতে হবে, আমি আবার বলে দিচ্ছি। সূর্যে, এখানে দেখবেন সূর্যা শব্দের ক্ষেত্রে দন্তস্বয় দীর্ঘ উকার আছে, তো এখানে স্বরটাক্ত দীর্ঘ করতে হবে। সূর্যে, এই যে নরে শব্দের নরে সূর্যে, আর দ্বিবচনে সূর্যায়ুঃ, সূর্যায়ুঃ। নরা থেকে নরায়ুঃ, সূর্যা থেকে সূর্যায়ুঃ। আর বহুবচনে হবে সূর্যেষু, 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 এরকমভাবে হবে। আচ্ছা, বাকিগুলো সোজা আছে। আচ্ছা, আর একজন বলুন চন্দ্র শব্দে, সেটা হচ্ছে তুলিকা দাস মহোদয়া, আপনি বলুন চন্দ্র শব্দের রূপটা সপ্তমী বিভক্তিতে।
চন্দ্রয়েষু ধন্যবাদ। চন্দ্রেষু সরি হ্যাঁ চন্দ্রেষু চন্দ্রেষু চন্দ্রয়োঃ চন্দ্রেষু। হ্যাঁ ঠিক আছে। আপনি উচ্চারণ করার সময় একটু হ্রস্ব এবং দীর্ঘস্বরটা ঠিক রাখার চেষ্টা করবেন, মানে যেখানে দীর্ঘস্বর সেখানে একটু দীর্ঘ করবেন। চন্দ্রে চন্দ্রায়ুঃ চন্দ্রেষু এরকমভাবে হবে, ঠিক আছে। তো বাকি শব্দগুলো একই রকমভাবে, এখানে অনুরূপ যে শব্দগুলো দেওয়া আছে অজা, বৃক্ষা, আনাল, কণ্ঠা, কর্ণা, আলাইয়া, সূর্য, এই সবগুলো একই রকমভাবে হবে। আরও অনেক অকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে, সবগুলোই একই রকমভাবে হবে, ঠিক আছে। এরপর দেখুন এখানে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দেওয়া আছে, লতা, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো এই লতা শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তাহলে দেখুন কীরকম রূপ হচ্ছে। এক বচনে হচ্ছে লতায়াম, দ্বিবচনে লতায়ুঃ, বহু বচনে লতাসু, ঠিক আছে। এখন এখানে আরও কিছু অনুরূপ শব্দ দেওয়া আছে, অর্থাৎ আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, আজা, কন্যা, জায়া, ছাত্রা, ভাষা, বিদ্যা ইত্যাদি। এছাড়া অসংখ্য আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে। তো এখানে ছাত্রা, যেটি ছাত্রা শব্দের অর্থ হচ্ছে ছাত্রী। জায়া এবং কন্যা দুটারই অর্থ হচ্ছে মেয়ে। তো যদি আমরা কন্যা অর্থাৎ কন্যা শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তাহলে রূপগুলো কীরকম হবে এটা বলবেন উজ্জ্বল দাস মহোদয়, আপনি বলুন। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আইডি নং 10 সজল রায় মহোদয়, আপনি বলুন। যদি আমরা কন্যা শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তাহলে রূপগুলো কীরকম হবে? কন্যায়াম, কন্যাসু। না, আপনি দ্বিবচনটা একটু বলুন দেখি আরেকবার। আপনার উচ্চারণটা ঠিকভাবে হচ্ছে না। আমি আরেকজনকে বলি, তারপর আমি উচ্চারণ করে দেব। আইডি নং 33 মৌসুমী রানী সরকার, আপনি একটু বলুন রূপগুলো কীরকম হবে। নমস্কার। কন্যাসু। আপনি দ্বিবচনটা কি বললেন? না, দ্বিবচনটা এরকম ভাবে হবে না, কন্যায়ুঃ হবে না। দেখুন এখানে লতা আছে, লতা থেকে লতা হয়েছে, তারপর ইউহ হয়েছে। তো এখানে কন্যার ক্ষেত্রেও কন্যা তারপর ইউহ হবে, কন্যা ইউহ, আকারটা বাদ যাবে। লতা থেকে লতা ইউহ, কন্যা থেকে কন্যা ইউহ, ঠিক আছে, এরকমভাবে। কন্যায়াম, কন্যায়ুঃ, কন্যাসু। আর এই যে আমরা আছে যে ইয়া আছে অর্থাৎ জ ফলা আমরা বাংলায় কি বলি কন্যা, কিন্তু সংস্কৃতে কন্যা বলা যাবে না, কন্যা, কন্যা এরকমভাবে ইয়ার উচ্চারণটা ইয়ার মতো করে উচ্চারণ করতে হবে আর কি। আর সবগুলো এই যে এখানে আর বাকি যে শব্দগুলো আছে সবগুলো একই রকমভাবে হবে। যেমন আছে ছাত্রা শব্দটার ক্ষেত্রে ছাত্রায়াম, ছাত্রায়ুঃ, ছাত্রাসু। ভাষার ক্ষেত্রে ভাষায়াম, ভাষায়ুঃ, ভাষাসু। বিদ্যার ক্ষেত্রে বিদ্যায়াম, বিদ্যায়ুঃ, বিদ্যাসু, এরকমভাবে হবে। অর্থাৎ যতগুলো আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে
সবগুলো এইরকম ভাবে হবে সপ্তমী বিভক্তিতে। এরপর আচ্ছা, আপনাদেরকে শব্দরূপে এরকম মানে শব্দরূপের ধারণা কীরকম ভাবে দিয়েছে আমি জানি না। কয়টি শব্দরূপ পড়িয়েছেন? যেমন হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ, অকারান্ত নপুংসকলিঙ্গ। এখানে আবার দেওয়া আছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ বলুন, শুনতেছি। যেভাবে আপনি আজকে পড়াচ্ছেন এভাবে আমাদের তো পড়ায়নি যেগুলো বিভক্তিগুলো। তো ওনার পরিস্থিতি যে একটা ওই একটা সেন্টেন্স দিয়ে সেন্টেন্সে কি কি আসছে হচ্ছে, হ্যাঁ কি আসছে এটা শুধু বলে দিন। আচ্ছা আচ্ছা, হোক, সমস্যা নেই। তাহলে আপনারা এখানে শুধু দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। তারপর আমরা সেন্টেন্স বা বাক্য গঠনে যাব, সেখানে আমরা প্রয়োগ দেখতে পারবো। এখানে দেখুন ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এখানে আপনারা শুধু একটু দেখে নেবেন যে কোনটা কীরকমভাবে রূপগুলো হচ্ছে, এটাই। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যে সব শব্দেই কিন্তু একই রকম রূপ হয় না। বাংলায় যেমন আছে সপ্তমী বিভক্তিতে এ অতে এতে হয়, এখানে সবগুলোতে একই রকমভাবে হচ্ছে না, রূপগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে। অর্থাৎ বিভিন্ন শব্দের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে। স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ, আবার অকারান্ত, ইকারান্ত, উকারান্ত, আকারান্ত, এগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন রূপ হচ্ছে। এখানে দেখুন ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এখানে নদী দিয়ে আছে। তো নদী শব্দের ক্ষেত্রে দেখুন এখানে সপ্তমী বিভক্তিতে কি হচ্ছে, এক বচনে হচ্ছে নদ্যাম, দ্বিবচনে নদ্যোহ, বহুবচনে নদীষু। ঠিক আছে, এরকমভাবে আছে। তো এখন এটা দেখে দেখে নারী শব্দটির রূপ কীরকম হবে সেটা একটু বলবেন। আচ্ছা, পার্থ মহোদয় আপনি বলুন এটা কীরকম হবে রূপ। হ্যাঁ বলুন। নমস্কার। নারী, হ্যাঁ, নারী শব্দটি বলুন সপ্তমী বিভক্তিতে। নারী, নারীও, নারীও। সপ্তমী বিভক্তির রূপটা বলুন, আপনি প্রথমা বিভক্তির রূপ বলতেছেন। নারী, নাদ্যাম, নাদ্যোহ, নাদ্যেষু। আচ্ছা, আপনি এটা তো নদী শব্দের ক্ষেত্রে বললেন। নারী শব্দটা যদি আমরা ওই নদী শব্দের জায়গায় বসাই তাহলে এই রূপগুলো কীরকম হবে সেটাই জানতে চাচ্ছি। নারী হলে তাহলে নারীও, আর আচ্ছা, এটা হচ্ছে নারইয়াম, নারইয়াম, নারীয়োহ, নারীষু। ঠিক আছে, এরকম হবে। বাকিগুলো একই রকম হবে। যেমন আছে জননীর ক্ষেত্রে জনন্যাম, জনন্যাম, জনন্যোহ, জননীষু। পৃথিবীর ক্ষেত্রে পৃথিব্যাম, পৃথিব্যোহ, পৃথিবীষু, এরকমভাবে হবে। ঠিক আছে, তারপর এখানে দেখুন দীর্ঘকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধুর ক্ষেত্রে, সাধুর ক্ষেত্রে এরকমভাবে হবে রূপগুলো। আপনাদের কি কারো বুঝতে সমস্যা আছে? এরকমভাবে তো আপনাদেরকে ক্লাসে করানো হয়নি। বুঝতেছেন তো সকলে? না, কোনো অসুবিধা হচ্ছে না। বুঝতে সমস্যা হলে বলবেন। দেখুন এখানে উকারান্ত, রস্য উকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। সাধু শব্দের ক্ষেত্রে যদি আমরা সপ্তম বিভক্তি প্রয়োগ করি, এক বচনে হয় সাধৌ, সাধভোহ, সাধুষু। ঠিক আছে, এরকম। আপনারা এগুলো
শুধু দেখুন রূপগুলো কীরকমভাবে আছে এটুকুই, এরপর আমরা বাক্যে যাব। তো দেখুন এখানে আরও অনুরূপ শব্দ দেওয়া আছে, তরু, ধাতু, বন্ধু, বায়ু, মৃত্যু, সেতু, ভানু, শিশু, পশু। এগুলো হচ্ছে হ্রস্ব উকারান্ত পুংলিঙ্গ শব্দ, সাধু শব্দের মতো করে। তো যদি আমরা এই শব্দগুলোর ক্ষেত্রে সপ্তমী বিভক্তি প্রয়োগ করি তাহলে এই সাধু শব্দের মতো করেই হবে। তো একজন আমাকে বলুন, তরু শব্দটির ক্ষেত্রে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তাহলে কীরকম রূপ হবে? ক্ষীরচন্দ্র বর্মন মহোদয়, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি বললেন? তরু। হ্যাঁ, তরু শব্দটির ক্ষেত্রে তরৌ, তরয়োহ, তরুষু। আচ্ছা, এখানে এই যে দ্বিবচনটা আছে এটা একটু কঠিন, কারণ হচ্ছে ইয়া আছে তো, র আছে প্রথমে, এটা হবে তার ও হো, কারণ হচ্ছে এই তার ও হো সাধু ক্ষেত্রে যেটা ধ আছে, মনে করেন যে এখানে দন্তস্বয় আকার ধয় রেপ, তাহলে কি হলো সাধ, তারপর অন্তস্থ বয় ওকার বিসর্গ ও হো, সাধ ও হো, এরকম উচ্চারণ হচ্ছে। তরুটার ক্ষেত্রে এরকম হবে তার ও হো, এরকম ভাবে হবে তারাউ, তার ও হো, তরুষু, তরুষু। এগুলো। আর বাকিগুলোর ক্ষেত্রে একই রকম ভাবে, এটা আপনারা দেখে নেবেন একটু, ঠিক আছে। তারপরে সে রসিকারান্ত পুংলিঙ্গ শব্দ, এগুলোর ক্ষেত্রে মুনি শব্দ দেওয়া আছে। মুনির শব্দের মতো করে আরও কিছু শব্দ আছে, অগ্নি, অতিথি, অতি, আলি, ঋষি, কবি, পানি, গিরি ইত্যাদি, ঠিক আছে। তো মুনি শব্দে অর্থাৎ রসিকারান্ত পুংলিঙ্গ শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তখন এক বচনে হচ্ছে মুনি শব্দের ক্ষেত্রে মুনাউ, মুন্যোহ, মুনিষু। তো এরকম যদি আমরা অগ্নি শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তখন কি হবে? অগ্ন্যৌ, অগ্ন্যৌ, দুঃখিত, অগ্নৌ, 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 অগ্ন্যোহ, অগ্নিষু, অগ্নৌ, অগ্ন্যোহ, অগ্নিষু, ঠিক আছে, এরকমভাবে হবে। তো যদি এটা এরকমভাবে হয় তাহলে পানি শব্দে কীরকম হবে? পানি অর্থাৎ হাত, এটা সুমেধ চৈতন্য মহারাজ, আপনি বলবেন। এটা মূল শব্দ হচ্ছে পানি, তারপরে ওটা হবে পানীয়, পানীয়, আর পানীয়, পানিশু। হ্যাঁ, হয়েছে। ওই এক বছরের রূপটা যেটা পানীয় না, এটা হবে পানাউ, পানাউ, মুনি থেকে মুনাউ, আর পানি থেকে পানাউ, পানাউ, এরকম ভাবে হবে। বাকিগুলো একই রকম ভাবে হবে আর কি। তো এতক্ষণ আমরা বিভিন্ন শব্দের সপ্তমী বিভক্তির রূপগুলো দেখলাম। সেটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দের সপ্তমী বিভক্তির রূপ, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দের সপ্তমী বিভক্তির রূপ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের সপ্তমী বিভক্তির রূপ, তারপর দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের সপ্তমী বিভক্তির রূপ, হ্রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দের সপ্তমী বিভক্তির রূপ এবং হ্রস্বকারান্ত পুংলিঙ্গ শব্দের সপ্তমী বিভক্তির রূপগুলো দেখলাম। এখন আমরা এখানে কিছু বাক্য দেখি। আচ্ছা, এগুলো একটু কঠিনই মনে হচ্ছে আমার কাছে, আপনারা বুঝতে পারবেন কি না? এখানে দেখুন, আমি বলে দিব, সমস্যা নেই।
অধিকরণে আমাদের সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। তো অধিকরণ কারক তিনটা অধিকরণের কারক তিন প্রকারের হয়, যেমন হচ্ছে স্থান অধিকরণ, কাল অধিকরণ, আর একটা স্থান কাল। আচ্ছা, স্থান কাল পাত্র, অধিকরণ মাত্র। স্থান বোঝাতেও অধিকরণ কারক হয়, আবার সময় বোঝাতেও, কাল বোঝাতেও। ঠিক আছে। তো এখানে প্রথম বাক্যটি আছে, বন্ধু আগামীকাল সন্ধ্যা 6:30টায় মন্দিরে যাব। আচ্ছা, আপনাদেরকে তো একই সাথে লকার পড়ানো হয়েছে না, ওই যেমন হচ্ছে লট লকার, লিড লকার, লোড লকার, লং লকার, তারপর বিধিলিং, এগুলো পড়ানো হয়েছে তো। আপনাদেরকে লট লং পড়ানো হয়েছে, হ্যাঁ পড়ানো হয়েছে। বিধিলিংটা মনে হয় পড়ানো হয়নি। হ্যাঁ, লোড, বিধিলিং এই দুটো বাদ আছে, এই তিন লং, লট এবং লিড এই তিনটে পড়ানো হয়েছে। ঠিক আছে। তো এখানে এই যে যাব ভবিষ্যৎকালে কি হয়, লিড লকার ব্যবহার হয়। ঠিক আছে। তো এখানে আমরা যদি একটা একটা করে মানে অনুবাদ করি, দেখুন এখানে আমরা মূলত আজকে সপ্তমী বিভক্তির প্রয়োগটাই দেখব। তো বাকিগুলো দেখবো একই সাথে, কারণ হচ্ছে যেহেতু বাকিগুলোও পড়েছি। তো বন্ধু শব্দটি, এটা যেহেতু হচ্ছে সম্বোধন করতেছে, এটা বন্ধু শব্দে বন্ধ হয়, সাধু শব্দের মতো করে। এটা সম্বোধন আপনাদেরকে পড়ানো হয়নি এখনো। আমি যে সেটা দিব ওখানেই দেখতে পাবেন, পরে দেখে নিন। আগামীকাল অর্থাৎ সোহা। এখন এখানে দেখুন সন্ধ্যা 6:30টায়, এটা একটা সময় বোঝাচ্ছে। ঠিক আছে। কখন মন্দিরে যাবে, 6:30টায় মন্দিরে যাবে, মন্দিরে যাব। ঠিক আছে। তো এই যে 6:30টায় বলছে, সময় বোঝাচ্ছে। তো এখানে আমাদেরকে অধিকরণ কারক হচ্ছে, আর এখানে আমাদেরকে সপ্তমী বিভক্তির প্রয়োগ করতে হবে। আর মন্দিরম গমিষ্যামহ, এটা তো আমরা হচ্ছে যাব, গম ধাতুর অর্থ যাওয়া। তো এখানে যেহেতু বোঝাচ্ছে ভবিষ্যৎকাল, তাই গম থেকে গমিষ্যাবহ হয়েছে। আর যেহেতু এখানে বলছে দুইজন বন্ধুকে, একজন বন্ধুকে বলছে, আমি মনে করেন যে আমি বলছি আরেকজন বন্ধুকে, আমরা দুজন হলাম, এই কারণে গমিষ্যাবহ অর্থাৎ দ্বিবচন হয়েছে। উত্তম পুরুষ, আমি যেহেতু বলতেছি, আমি সাথে আছি, উত্তম পুরুষের ক্ষেত্রে গমিষ্যামি, গমিষ্যাবহ, গমিষ্যামহ। ঠিক আছে। এজন্য গমিষ্যাবহ হলো। তো এখানে আমাদের মূল পয়েন্টে আসি। সন্ধ্যা 6:30টায়, সন্ধ্যাটা হচ্ছে সায়ান্ন। ঠিক আছে, সায়ান্ন। এই সায়ান্ন শব্দটি অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো। অকারান্ত পুংলিঙ্গ শব্দ কোনটি, নর শব্দের মতো করে। ঠিক আছে। অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর। তো নর শব্দে, যেহেতু এখানে আমরা এক বচন ধরে নিচ্ছি, তো নর শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তিতে এক বচন এর প্রয়োগ করি, তাহলে কি হয় বলুন দেখি, রূপটি হয় নরে, নরে হয়। তো এখানে সায়ান্ন শব্দটাও সায়ান্নে হয়েছে, সায়ান্নে, অর্থাৎ সন্ধ্যায়, সন্ধ্যার সময়। এখন এই যে কয়টার সময়, 6:30টায়। এটাও দুটাই সময় আর কি। একটা সময় বোঝাচ্ছে, সময়ের বিশেষণটা সায়ান্ন দেয়া আছে। ঠিক আছে। তো দুটার ক্ষেত্রেই এখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। এইটা আপনাদের সময়টা এখনো পড়ানো হয়নি, যার কারণে বুঝতে পারতেছেন না। সার্ধশতবাদনে অর্থাৎ 6:30টায়, যখন আপনাকে সময় পড়ানো হবে তখন এটা বুঝতে পারবেন। তো এই বাক্যটার ক্ষেত্রে সায়ান্নে বা এই যে পুরো বাক্যটা বুঝতে পেরেছেন তো সকলে, কিভাবে হলো? এরপর দেখুন নিচে কিন্তু দেবনাগরী হরফে লেখা আছে, বন্ধ সোহা। মন্দির। হ্যাঁ, এটা একটু মন্দিরে যাওয়ার কথা আছে, এটাও স্থানাধিকরণ হওয়ার কথা, তাই তো। যে আমি যেহেতু মন্দিরে যাচ্ছি, তো এখানে একটা
সূত্র আছে, সেটা হচ্ছে ওই যখন হচ্ছে গম ধাতুর প্রয়োগ করব আমরা, অর্থাৎ গমনার্থক ধাতু, এই গমনার্থক ধাতুর প্রয়োগের সময় গন্তব্য বোঝাতে এই গন্তব্যর ক্ষেত্রে সেখানে অধিকরণ না হয়ে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। আর কর্মসংজ্ঞা প্রাপ্ত হলে সেটা কি হয়, দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ হয়। ঠিক আছে, তো এ কারণে কিন্তু এখানে মন্দির শব্দে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ হয়েছে, মন্দিরাম হয়েছে। বুঝতে পেরেছেন? মন্দিরে না হয় মন্দিরাম হয়েছে। তো যখন আপনাদেরকে কারক পড়ানো হবে তখন এটা আরও ভালো করে বুঝতে পারবেন। কথা হচ্ছে যখন হচ্ছে আমরা গমনার্থক ধাতুর প্রয়োগ করব, গমনার্থক ধাতুর ক্ষেত্রে গন্তব্য বোঝাতে সেখানে গন্তব্যস্থলটাতে অধিকরণ কারক না হয়ে সেটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, কর্মকারক হয়ে যায়, আর কর্মকারকে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ হয়। এ কারণে মন্দিরে যেতে চাচ্ছি, তারপরে মন্দিরে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে, মন্দিরাম হয়েছে। এটা আছে মন্দির শব্দটি নর শব্দের মতো করে। যেমন হচ্ছে দ্বিতীয় বিভক্তি নারম, নারৌ, নারায়ণ এরকম হয়। তো মন্দির শব্দে এক বচনে মন্দিরাম হয়েছে। এই বাক্যটি সকলে বুঝতে পেরেছেন তো? সপ্তমী বিভক্তির প্রয়োগটা কোথায় হয়েছে সেটাও বুঝতে পেরেছেন? যদি কেউ না বুঝে থাকেন তাহলে বলবেন আমাকে। হ্যাঁ, সায়ান্নে এবং বাদনে দুইটার ক্ষেত্রে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে, যেহেতু দুটোই সময় বোঝাচ্ছে। এখানে একটা বিশেষণ আছে আর কি। বিশেষণ যখন পড়ানো হবে তখন বুঝতে পারবেন ভালো করে আরো। আপাতত আমরা সপ্তমী বিভক্তিটা দেখিনি। এরপর দেখুন দ্বিতীয় বাক্যে দেয়া আছে, হে কবি তোমার কবিতায় মায়া আছে। ঠিক আছে, আবার এখানে হে কবিটা ওখানে সম্বোধন করা হয়েছে, তো এটার ক্ষেত্রে কবি হয়েছে। ঠিক আছে, সম্বোধনের ক্ষেত্রে দেখে নেবেন মনি শব্দের মতো করে। এরপর তোমার অসমাত শব্দ ইউসমত শব্দ থেকে এসেছে। আচ্ছা, যেহেতু আপনাদেরকে শব্দরূপগুলো এখানে দেখুন, হে কবিতাতে আমরা যেহেতু এখানে সম্বোধন পদ, দুঃখিত, সম্বোধন করা হয়েছে। সম্বোধনের ক্ষেত্রে আপনাদেরকে এখানে নিচে দেখতে পাবেন সবগুলো শব্দরূপের শেষে আছে সম্বোধন, একটা ইয়ে আছে, ঘর আছে, সেখানে প্রত্যেকটা শব্দের সম্বোধনে কীরকম রূপ হবে সেগুলো দেওয়া আছে। প্রথম বাক্যেও আমরা একই রকমভাবে দেখলাম, দ্বিতীয় বাক্যেও এরকমভাবে আছে, হে কবি, কবি থেকে কবে হয়েছে যেহেতু সম্বোধন করা আছে মুনি শব্দের মতো করে। তারপর কি হয়েছে, তোমার, তোমার বলতে এটা তবা হয়, এই তবটা এসেছে ইউসমত শব্দ থেকে এসছে, ইউসমত শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন তবা, অর্থাৎ তোমার। কোথায় মায়া আছে? কবিতায় মায়া আছে। ঠিক আছে, এ যেখানে স্থান বোঝাচ্ছে। তো এই কবিতা শব্দটি, মায়া তো মায়া শব্দটাও এবং কবিতা শব্দ দুটাই কিন্তু আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আর আপনাদেরকে অজ ধাতু পড়ানো হয়েছে কি, ধাতু সম্পর্কে ধারণা দিয়েছে? বিভিন্ন, আচ্ছা, তাহলে অজ ধাতুটাও নিশ্চয় পড়েছেন। অজ ধাতুর অর্থ হচ্ছে থাকা বা হওয়া। ঠিক আছে, তো কি আছে? মায়া আছে, মায়া আস্তি, মায়া আছে। কোথায় মায়া আছে? কবিতায় মায়া আছে। এই যে এখানে দেখুন কবিতা শব্দটা, আর এখানে আচ্ছা
কবিতা শব্দটা লতা শব্দের মতো করে। কোথায় মায়া আছে? কবিতায় মায়া আছে। তো লতা শব্দে যখন আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি তখন কি হয়? লতায়াম, লতায়াম। দ্বিবচনের ক্ষেত্রে হয় লতায়োহ, আর বহুবচনের ক্ষেত্রে হয় লতাসু। ঠিক আছে? তো এখানে কবিতা শব্দটা যেহেতু লতা শব্দের মতো করে, তাই এখানেও কবিতায়াম অথবা কবিতায়োহ অথবা কবিতাসু। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে একটা কবিতাও হতে পারে, দুইটা কবিতা, বা অনেকগুলো কবিতা হতে পারে। আমরা তিনটা ব্যবহার করতে পারি আর কি। একটা দিলে সমস্যা নেই। এটা কি বচন বোঝানোর জন্য আমি দিয়েছি। তব কবিতায়াম মায়া আস্তি। এখানে কি আছে? কে আছে? মায়া আছে। ঠিক আছে? এজন্য মায়া আস্তি হয়েছে। এখানে আবার ওই কারক পড়ানো হয়নি এখনো। তো এই বাক্যটা বুঝতে পেরেছেন? কবিতা শব্দের কিন্তু আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখলাম লতা শব্দের মতো করে। সকলে বুঝেছেন তো? বুঝতে পেরেছি। আচ্ছা, দাদা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। ষষ্ঠী বিভক্তিতে তব এবং তে দুটো আছে, আমরা কখন তব ব্যবহার করবো আর কখন তে ব্যবহার করবো? ওটা যে কোনো একটা ব্যবহার করলেই হবে, সমস্যা নেই। অনেক সময় এক এক সময় একটা ব্যবহার করা হয়, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, সমস্যা নেই। ওগুলো দেখা যায় যে মন্ত্র শ্লোক এগুলোর ক্ষেত্রে আর কি কখনো তে ব্যবহার করা হয়, কখনো তব ব্যবহার করা হয়, যখন যেটা আর কি মানে মিলে যায়, হ্যাঁ, তখন সেটাই ব্যবহার করা হয়। দুটোর সমস্যা নেই, যে কোনো একটা ব্যবহার করলে হবে। তো এই বাক্যটা সকলে বুঝেছেন তো? আর আপনারা হচ্ছে দেবনাগরী হরফে লেখাগুলো চর্চা করবেন। এরপর দেখুন, আর পরের বাক্যটি বলা হয়েছে মিত্র, পৃথিবীর বায়ুতে অক্সিজেন আছে। পৃথিবীর বায়ুতে অক্সিজেন আছে। ওই আবার হচ্ছে মিত্র শব্দটি সম্বোধনে ব্যবহার করা হয়েছে। মিত্র থেকে মিত্রে, ফল শব্দের মতো করে। মিত্র শব্দটি কিন্তু অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো। মিত্রে, মিত্র, ফল, ফল শব্দের সম্বোধনে ফলা হয়। মিত্র, মিত্রে, মিত্রাণী। এটাতে হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ বন্ধু একজন হতে পারে, দুজন হতে পারে, বহুজন হতে পারে। এরপর কি বলা হয়েছে? পৃথিবীর বায়ুতে অক্সিজেন আছে। কোথায় অক্সিজেন আছে? বায়ুতে অক্সিজেন আছে। কার বায়ুতে অক্সিজেন আছে? পৃথিবীর বায়ুতে অক্সিজেন আছে। তো আমাদের যেখানে স্থান বোঝানো হয়েছে সেটার ক্ষেত্রে আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করব। তো যেহেতু বায়ু বলা আছে, বায়ুতে, তো বায়ু শব্দটি আমরা দেখলাম একটু আগে। বায়ু শব্দটি রস্যকারান্ত পুংলিঙ্গ সাধু শব্দের মতো। ঠিক আছে? সাধু শব্দের মতো। তো সাধু শব্দে যদি আমাদের সপ্তমী বিভক্তির প্রয়োগ করা হয় তাহলে এক বচনে হয় সাধৌ, সাধভোহ, সাধুষু। ঠিক আছে? তো বায়ু শব্দটাও এইরকমভাবে হবে। তো যেহেতু এখানে এক বচন ধরা হয়েছে বায়ুতে, এজন্য এখানে বায়ৌ, বায়ৌ, বায়ুতে অম্লকারাহা अस्ति, অক্সিজেন আছে। কার বায়ুতে অক্সিজেন আছে? পৃথিবীর বায়ুতে। পৃথিব্যাহা, এই যে এটা নদী শব্দের মতো করে, এটাতে নদী শব্দের মতো এখানে ষষ্ঠী বিভক্তির এক বচন হয়েছে, পৃথিব্যাহা, পৃথিবীর। ঠিক আছে?
বুঝতে পেরেছেন সকলে? অক্সিজেন এটা কোন শব্দরূপ? এটা এটা হচ্ছে ওই পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। অক্সিজেনটা তো ইংরেজি শব্দ, এর হচ্ছে সংস্কৃত হচ্ছে অম্লকারহ, অম্লকারা। এটা নর শব্দের মতো করে অম্লকারা শব্দটি। অম্লজান কোন শব্দ আছে? হ্যাঁ, অম্লজান। হ্যাঁ। হ্যাঁ, অম্লজানও হয়, অম্লজান বাংলায় ব্যবহার করি আমরা অম্লজান। অম্লজান মনে হয় পারিভাষিক শব্দ। হ্যাঁ, পারিভাষিক। আর এটা সংস্কৃত হচ্ছে অম্লকারহ। আর কোথাও সমস্যা? আচ্ছা, এই মিত্র শব্দটা শব্দ থেকে আসছে, কোনটা? মিত্র শব্দটা। মিত্র শব্দটা হচ্ছে অকারান্ত নপুংসক লিঙ্গ, ক্লিব লিঙ্গ শব্দ অর্থে মিত্র, ফল শব্দের মতো করে। আর এখানে যে মিত্র শব্দটা, এটা সম্বোধন আপনাদেরকে পড়ানো হলো না তো, আমরা শুধু সপ্তমী বিভক্তিটা দেখলাম। এই যে সম্বোধনে এর রূপটা দেয়া আছে। যখন আমরা যে নিচের দিকে দেখবেন একদম কমলা রঙের, পিঙ্ক কালার আর কি, কমলা নয় পিঙ্ক কালারে ফলটা, যখন আমরা এক বচন সম্বোধনে এক বচন ব্যবহার করব, সম্বোধন অর্থাৎ ডাকার ক্ষেত্রে, কাউকে আহ্বান করার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে আমরা সম্বোধন ব্যবহার করি। তখন কি হয়, ফলা, দ্বিবচনে ফলে, এটা বহুবচনে মানে ফলানি। বুঝতে সমস্যা এই যে এটা তো ক্লিবলিঙ্গ শব্দ তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্লিবলিঙ্গ শব্দ। মিত্রটা কি হ্যাঁ, এটা বুঝতে পারি। মিত্রটাও ক্লিবলিঙ্গ শব্দ, ওই ফল শব্দের মতো করে হয়েছে। ফল শব্দের মতো করে হয়েছে। এই যে ডাকা হয়েছে, মিত্রকে ডাকতেছে, সম্বোধন করতেছে, ওহে মিত্র বা মিত্র। এটা তিনটে রূপ দেওয়া আছে, কারণ হচ্ছে একটা বন্ধুকেও বলতে পারে, দুটো বন্ধুকেও বলতে পারে, অথবা দুইয়ের অধিক বন্ধুও থাকতে পারে, মিত্র থাকতে পারে, এই জন্য তিনটে রূপ দেওয়া আছে। কি করে বুঝবো মানে ও আচ্ছা, আমি যেটা এক্ষেত্রে হ্যাঁ মানে এগুলো মিত্র বলতে তো কোন একটা পার্সন আছে। মিত্র বলতে কোন পার্সনকে বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, পার্সনকে বোঝাচ্ছে, বন্ধু। ও আচ্ছা, আপনি বলছেন যে কিলবুলিঙ্গ হলো কি করে? আপনাদেরকে যে যখন লিঙ্গ পড়ানো আছে তখনই তো বলে দেওয়া হয়েছে যে সংস্কৃতে আসলে অর্থ দেখে লিঙ্গ ভেদ করা হয় না, সংস্কৃতে গঠন অনুসারে লিঙ্গ ভেদ করা হয়। ঠিক আছে, বাংলা যেমন আছে, আমরা বাবা মা, এগুলো বাবা, বাবা ভাই, ঠিক আছে, কাকা, এদেরকে আমরা বলি যে এগুলো পুংলিঙ্গ। আর যেগুলো আম, মেয়ে জাতীয় বা মা জাতীয়, মা, বোন, পিসি, এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। আবার যেগুলো হচ্ছে প্রাণ নেই সেগুলোকে আমরা ক্লিবলিঙ্গ বলি। কিন্তু সংস্কৃতে সেটা নয়, সংস্কৃতে অর্থ অনুসারে হয় না, সেটা দেখা হয় যে গঠন অনুসারে, কোন প্রত্যয় গঠিত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে, সেই অনুসারে এদের লিঙ্গ নির্ধারণ করা হয়। যেমন হচ্ছে পুস্তক শব্দটি ক্লিবলিঙ্গ শব্দ, ঠিক আছে, আবার গ্রন্থ শব্দটি পুংলিঙ্গ শব্দ। দুটাই কিন্তু বই, দুটার অর্থ কিন্তু বই, ঠিক আছে, কিন্তু লিঙ্গ আলাদা। এগুলো হচ্ছে গঠন অনুসারে নির্ধারণ হয়। তো এক্ষেত্রে একটু কঠিন আর কি, এগুলো একটু মুখস্থ রাখাও কঠিন, এগুলো একটু চর্চা করতে হবে আর কি। বেশি বেশি চর্চার মাধ্যমে অনেকটা আয়ত্তে আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা এটা নিয়ে গঠনতত্ত্বে চেনার কোনো উপায় আছে মানে কোনো সূত্র বা কিছু আছে যে গঠনটা মানে কিভাবে চেনা যায়? এগুলো তো গঠন অনুসারে আপনাকে নির্ধারণ করতে গেলে অনেক স্টাডি করতে হবে, অনেক জানতে হবে, কোন প্রত্যয় যুগে গঠিত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে, এগুলো জানতে হবে। মানে মূল যে শব্দটা আছে, সেই শব্দটার সাথে কোন প্রত্যয় যুক্ত হয়েছে, স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ প্রত্যয় আছে, পুংলিঙ্গ প্রত্যয় আছে, ঠিক আছে, এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে আসলে শব্দ গঠিত হয়, তখনই তার লিঙ্গ নির্ধারণ করা হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো অনেক অনেক মানে গভীরের আর কি, আমরা তো অত গভীরে যাচ্ছি না এখন। আমরা আপাতত এগুলো বিভিন্ন শব্দগুলো দেখবো, দেখে চর্চা করব, এতে আমাদের আয়ত্তে চলে আসবে।
আর মুখস্থ করলেও অতটা থাকবে না, মুখস্থ আর কতদিন থাকবে, এই সব বেশি বেশি চর্চার মাধ্যমে এতে চলে আসবে। এরপর দেখুন, এরপরে বাক্যটি দিয়ে আছে, ওহে কন্যা, গাছের ছায়ায় শিশুটি খেলছে। আচ্ছা, আমরা এই যে সম্বোধনটা বাদ দিই, সম্বোধনটা তো আমরা দেখলাম না, আমরা আজকে সপ্তমী বিভক্তি দেখলাম, তাই সপ্তমী বিভক্তিটাই দেখি। আমরা সম্বোধন বাদ দিই। গাছের ছায়ায় শিশুটি খেলছে। কোথায় খেলছে? গাছের ছায়ায়। কে খেলছে? শিশুটি খেলছে। আচ্ছা, শিশুহু ক্রীড়াতি। আমরা যদি বলি যে শিশুটি খেলছে, তখন বলি কি? শিশুহু ক্রীড়াতি। ক্রীড় ধাতুর অর্থ খেলা, যেহেতু একটি শিশু, এজন আছে শিশুহু, সাধু শব্দের মতো করে। শিশু ক্রীড়াতি, কোথায় খেলছে? স্থান বোঝাচ্ছে, ছায়ায়। কার ছায়ায়? গাছের ছায়ায়। তো ষষ্ঠী বিভক্তি রয় এর হিসেবে ব্যবহার করা হয়, মানে কার সম্বোধন, সম্বন্ধ, সম্বন্ধ সম্বন্ধ বোঝাতে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। কার ছায়া? গাছের ছায়া। ঠিক আছে। তো এখানে ছায়া শব্দটাও ওই লতা শব্দের মতো করে, স্ত্রীলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো এই কারণে হয়েছে ছায়ায়াম, ছায়ায়াম, ছায়ায়। কার ছায়? বৃক্ষের ছায়, বৃক্ষাস্যা। বৃক্ষা শব্দটি আছে আকারান্ত পুংলিঙ্গ শব্দ। ষষ্ঠী বিভক্তি হলে বৃক্ষাস্যা হয়, নরা শব্দের মতো করে, নরাস্যা। বৃক্ষাস্যা ছায়ায়াম শিশুহু ক্রীডতি। বুঝতে পেরেছেন? এটা কি নই হবে নাকি দক্ষিণ রং ও, এটা ক্রীড়াতিতে? এটা হচ্ছে বাংলায় তো আমরা ডয় শূন্য র আছে, এখানে বাংলায় আপনি ডয় শূন্য র দিতে পারেন, কিন্তু যখন আমরা সংস্কৃতে লিখি দেবনাগরী হরফে, তো ওখানে তো ডয় শূন্য র নেই, ডটাই আছে, এজন্য ওখানে ড দেওয়া হয়েছে। ড দিলেও বাংলা লেখার ক্ষেত্রে ড দিলে সমস্যা নেই, র দিলে সমস্যা নেই, কিন্তু সংস্কৃত ডয় লিখতে হবে। হ্যাঁ, কে যেন কিছু বলছিলেন? সংস্কৃতে কিন্তু এটা বাংলার ক্ষেত্রে ঠিক, কিন্তু আমরা এটা ও, আপনারা কিভাবে বুঝবেন ড না র, তাই তো? এখানে ড র বোঝার কোনো কোনো নাই, এখানে আপনি যদি বাংলায় র দেন, ডয় শূন্য র দেন বা ড দেন, সংস্কৃতে আপনাকে ডই লিখতে হবে। কারণ হচ্ছে সংস্কৃতে ডটাই আছে। ক্রীডাতি, ক্রীডাতি, রতি হবে না। বাংলায় ক্রীডাতি বলতে হবে যে বৃক্ষস্য ছায়ায়াম শিশুহু ক্রীডাতি। রতি বলা নাকি, ক্রীডাতি, ক্রীডাতি, ক্রীডাতি। বোঝা গেছে? হ্যাঁ, ওটা আছে আচ্ছা, লতা শব্দের মতো করে, লতা শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, এক বছরে কি হয়? লতায়াম, লতায়াম হয়। হ্যাঁ, তো এই কারণে ছায়া শব্দটাও লতা শব্দের মতো করে, যেহেতু লতার সাথে ইয়াম যোগ হচ্ছে, এখানে ছায়ার সাথে ইয়াম যোগ হচ্ছে, ছায়া ইয়াম, ছায়া ইয়াম, ছায়ায়, গাছের ছায়ায় খেলছে। আচ্ছা আচ্ছা, আমরা আছে আজকের এই ক্লাস এখানেই শেষ হলো, বাট এগুলো বাক্যগুলো দেখলাম এই পর্যন্তই। তো এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা দেখলাম, সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখলাম বিভিন্ন শব্দের, যেমন হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ, অকারান্ত ক্লীবলিঙ্গ, হ্রস্বকারান্ত পুংলিঙ্গ, হ্রস্ব, তারপর আছে আকারান্ত স্ত্রীলিঙ্গ, এগুলো হচ্ছে বাক্যে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখলাম। তো যে পর্যন্ত পড়ানো হলো সে পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন তো? আচ্ছা, সপ্তমী বিভক্তি সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে আরো? সপ্তমী বিভক্তিটা কি রকম ভাবে ব্যবহৃত হয়,
কখন ব্যবহার করব আমরা? মূলত অধিকরণ কারকে আমরা ব্যবহার করব সপ্তমী বিভক্তি। আর অধিকরণ কারক কখন হয়? যখন স্থান, কাল, পাত্র বোঝায় তখনই অধিকরণ কারক ব্যবহৃত হয়। সপ্তমী বিভক্তির প্রয়োগ আরও কয়েকটা কারণে সপ্তমী বিভক্তির প্রয়োগ করা হয়, তো ওটা আমরা পরে দেখব। আপাতত আমরা জেনে রাখবো যে সপ্তমী অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। তো কীরকম ভাবে হয়? এই যে বিভিন্ন শব্দে বিভিন্ন রকম ভাবে হয়। অকারান্ত পুংলিঙ্গ শব্দগুলোর ক্ষেত্রে একরকম, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দগুলোর ক্ষেত্রে, অকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ একরকম ভাবে হয়। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে একরকম, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে একরকম, হ্রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দে একরকম, তারপর হচ্ছে হ্রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দে একরকম ভাবে হয়। ঠিক আছে? মনে রাখা খুব কঠিন। মনে রাখা কঠিন, এগুলো নতুন আমরা একটা জিনিস শিখতেছি, এই জন্য কঠিন হবেই। তবে সহজ আছে, একটু যদি আমরা চর্চা করি নিয়মিত তাহলে অনেকটা সহজ হবে। আর আপনাদের তো কয়েকটা গ্রুপে বিভক্ত করে দেওয়া আছে না? আপনারা গ্রুপে একটু আলোচনা করবেন। সপ্তাহে একদিন করে মনে হয় আপনাদের সময় নির্ধারণ করা হয়েছে। একটু আলোচনা করবেন নিজেদের মধ্যে। তারপর যদি ওখানে আপনারা বুঝতে না পারেন কোনো বিষয় নিয়ে, আমাদেরকে নক দেবেন যে এই বিষয়টা বুঝতেছি না। তাহলে দেখবেন যে অনেকটা চর্চা হয়ে যাবে আপনাদের। একটা জিনিস একবার পড়লে যতটুকু মনে থাকে, 2 বার 3 বার পড়লে তার চেয়ে আরো বেশি মনে থাকে। কে যেন কিছু বলছিলেন? দাদা, সব বিভক্তি অধিকরণে হয়, আহ পঞ্চমীটা অপাদানে হয়, ষষ্ঠীটা কোন বিভক্তি? ষষ্ঠীটা আছে সম্বন্ধ পদে, সম্বন্ধ পদ। ষষ্ঠীটা সম্বন্ধ পদটা আছে, ওটাকে মূলত কারক নয়, ওটা একটা পদ হিসেবে ব্যবহার করা হয়। সম্বন্ধ পদের ক্ষেত্রে ষষ্ঠী বিভক্তি হয়, অর্থাৎ ওই কর্তার সাথে বা কর্মের সাথে যার সম্পর্ক বোঝায় সেইটাকে আমরা সম্বন্ধ পদ বলি। আর ওইটার ক্ষেত্রেই হচ্ছে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। যেমন এখানে দেখুন, গাছের ছায়ায়, কিসের ছায়ায়, মানে কোথায় ছায়াটা যে আছে, ছায়ায় খেলতেছে, কার ছায়ায় খেলতেছে? গাছের ছায়ায়। তো এই যে ছায়ার সাথে গাছের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এই জন্য গাছটার ক্ষেত্রে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, পেরেছি। তাহলে আজকে ক্লাস এখানে এ পর্যন্তই। যদি দাদা, একটা বিষয় ছিল, হ্যাঁ সেটা বলুন। হচ্ছে আমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, এখানে কিছু হোমওয়ার্ক ধরেন বুঝতে পারছি না কিভাবে করব, এই যে আচ্ছা, আমাদেরকে গ্রুপ করে দেয়া হচ্ছে, এখানে গ্রুপেও তো আমরা সবাই তো একই স্টেজের। সমস্যা নেই। আপনারা বুঝতে না পারলে আপনারা হ্যাঁ, আপনারা বুঝতে না পারলে যে প্র্যাকটিস গ্রুপ আছে, আপনাদের সকলের মিলে একটা গ্রুপ আছে, ওটাতে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তারপরে যদি সমাধান না পান তাহলে আমাদেরকে নক দিবেন সরাসরি, যে আমি এখানে বুঝতেছি না, এটা কিভাবে কি হবে। যে কোনো সময় নক দিবেন, যে কাউকে নক দিলে আমরা রিপ্লাই দেব। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে ক্লাস এখানে সমাপ্ত করছি। হোমওয়ার্ক আসলে এখানে তো এটাতে হোমওয়ার্ক ইয়া করানো হয়নি। আচ্ছা, আমি হোমওয়ার্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করব, গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা সেটা দেখে দেখে হোমওয়ার্ক পাঠাবেন। আচ্ছা দাদা, আমি কি দুটো প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমাদের একটা হোমওয়ার্ক ছিল, জমি থেকে ফসল পাই, হ্যাঁ, এই পাই এটা কোন ধাতু রূপে পড়েছে? এটা হচ্ছে আপ ধাতু। সরি, বুঝতে পারি নাই। আপ 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 ধাতু। আপ, আপনোতি, আচ্ছা। আপনোমি, আপনু মহা,
যেহেতু যদি আপনি বহুবচন বলেন উত্তম পুরুষের ক্ষেত্রে আপনুমহ পাই, বয়ম। আচ্ছা, আরেকটা সোমবার থেকে পরীক্ষা হবে, এটা তো ভূধাতু, ভবিষ্যৎ পরীক্ষা, ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎকাল, ভূ ধাতু। আচ্ছা, আরেকটা হচ্ছে নিচ্ছে। হ্যাঁ, পিতা কন্যার থেকে ব্যাগ নিচ্ছে, এই নিচ্ছে এটা কোন ধাতু? হ্যাঁ, নিশ্চয়টা গ্রহ ধাতু হতে পারে, গ্রহ, গ্রহণ করছে, গ্রহ, গৃহণাতি, গৃহণাতি, ঠিক আছে, গৃহণাতি, গ্রহ ধাতু। গৃহনাথ। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে গ্রহণ করি। ওই গ্রহণ করিটা ওই যে একই, ওইটা আপনারা যে যেটা নিচ্ছেটা ইয়ে আছে না, ওটা স্বীকার করা, স্বীকারতু, স্বী পূর্বক ক্রি ধাতুর প্রয়োগ করতে পারেন, স্বীকার করছেন, স্বীকারতি, ঠিক আছে, স্বীকার করছেন বা নিচ্ছেন। আচ্ছা, আর যেটা গ্রহণ করাটা গ্রহ ধাতু ব্যবহার করবেন, গ্রহণ গ্রহের নাম। করাটা ওটাও গ্রহ ধাতু। হ্যাঁ হ্যাঁ, গ্রহণ করাটা সরাসরি তো ওটা গ্রহণ করা হচ্ছে, গ্রহ ধাতু প্রয়োগ করবেন। আর স্বীকারতি এটা কোন ধাতু? কোনটা? ওটা আপনি আছে, বলছেন স্বীকারতি। ওটা আছে শ্রী মানে পূর্বক ক্রি ধাতু, মানে পূর্বক ক্রি ধাতু। হ্যাঁ, মানে শুরুতে শ্রী লাগাবে, শ্রী, এরপর হচ্ছে ক্রি ধাতুটার যেরকম রূপ হয় সেটাই, শ্রী করতি, ওই শ্রী গ্রহণ করি করমি। থেকে এটা করতে পারবো। হ্যাঁ, গ্রহণ করাটা দিতে পারেন, গ্রহণ করছেন বা স্বীকার করছেন। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, তো এগুলো আপনি মোটামুটি ভাবে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। দাদা, জি নমস্কার। নমস্কার। ওম सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।